হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন বাদে ভিডিও আপলোড করছি। যদিও এই ভিডিওটা হচ্ছে ক্লাস 12-এর জন্য। ক্লাস 12-এর একটা পোয়েম ইউলিসেস, যেটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন, একটা ভিক্টোরিয়ান পোয়েম, ভিক্টোরিয়ান এজের অবভিয়াসলি। এটা লেখা হয়েছে 1833 সালে, মানে তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পরপরই, কিন্তু সেটাকে পাবলিশ করা হয় 1842-তে, 1842 সালে। মোটামুটিভাবে আমরা বলতেই পারি যে রোম্যান্টিক এজ যেটা সেটা শেষ হচ্ছে এবং ভিক্টোরিয়ান এজ যেটা সেটা শুরু হচ্ছে সেই সময়টাতে দাঁড়িয়ে। এবার স্বাভাবিকভাবে আমরা জানি যে সেই সময়ে পরিস্থিতি যেটা, এবার অবভিয়াসলি যে লিটারেচার কি হয়, সাহিত্য হচ্ছে কি সমাজের দর্পণ, মানে সেই সময় সমাজে যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল সেইগুলোই তো সাহিত্যে উঠে আসবে। ঠিক তেমনই সেই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রচণ্ড মানে দ্রুত গতিতে এগোচ্ছে, পলিউশন মানে সেটাও বাড়ছে, পপুলেশন সেটাও বাড়ছে, ফলে ইংল্যান্ডের অবস্থা একদম ভয়ঙ্কর অবস্থায় ছিল। এছাড়া ইংল্যান্ড কিন্তু এই সময় একটা স্বর্ণযুগ দেখেছিল কুইন ভিক্টোরিয়া রাজত্বের সময়। কারণ বলা হয় কুইন ভিক্টোরিয়া এত সুন্দরভাবে রাজত্ব করেছিলেন অনেক বছর, প্রায় 1850 থেকে শুরু করে 1901 অব্দি, এই টাইম পিরিয়ডটাতে তিনি কিন্তু রাজত্ব করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই একটা স্টেবিলিটি ছিল সেই সময়। সমস্ত কিছু, লিটারেচার বলো, সায়েন্স বলো, ইকোনমি বলো, সমস্ত কিছু কিন্তু ডেভেলপমেন্ট একটা দেখা গিয়েছিল। এছাড়া এই সময় কিন্তু মানে সায়েন্সকে নতুন করে একটা মানুষ দেখতে শুরু করেছিল, যেমন হচ্ছে গিয়ে ওই কি বলে চার্লস ডারউইনের লেখা যেটা বইটার নাম কি অরিজিন অফ স্পিসিস, সেটা বেরিয়েছিল, যেখানে মানে বিবর্তনবাদ মানুষকে পুরো ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছিল, যে মানুষ যে কোনো আদম বা ইভ থেকে যে তৈরি নয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। সেটার জায়গায় হচ্ছে গিয়ে বলা হয়েছিল মানুষ বাঁদর থেকে তৈরি, মানে বিবর্তনবাদ এরকম ভাবেই বলা হচ্ছে। এই সমস্ত জিনিস কিন্তু সেই সময় সমাজে এসেছিল। ফলে স্বাভাবিকভাবেই নলেজের প্রতি একটা ক্রেভিং, নলেজের প্রতি একটা আকর্ষণ, অ্যাট্রাকশন, এটা কিন্তু ধীরে ধীরে ক্রমবর্ধমান অবস্থায় ছিল আমরা বলতে পারি। এই যে আমরা কবিতাটা পড়ব ইউলিসেস, এখানেও কিন্তু ইউলিসেস যে ক্যারেক্টারটা, তার মধ্যে কিন্তু আমরা দেখবো যে তার একটা ভ্রমণ এবং ভ্রমণ পিপাসার মধ্যে দিয়ে তার যে একটা নলেজ গেইন করবার ইচ্ছা, সেইটা কিন্তু এই কবিতার মেইন বিষয়বস্তু আমরা বলতে পারি। ঠিক আছে, এবার এই ইউলিসেস সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। ইউলিসেস নামটা হয়তোবা তোমরা অন্যভাবে শুনে থাকতে পারো। তার আরেকটা নাম গ্রিকদের অনুযায়ী, গ্রিক মাইথোলজি অনুযায়ী তার নাম হচ্ছে গিয়ে ওডিসিয়াস। এবার এই ওডিসিয়াস বা এই রিলেটেড তোমরা নিশ্চয়ই শব্দ শুনে থাকবে, সেটা হচ্ছে ওডিসি। ওডিসি কি? হোমারের লেখা মহাকাব্য। হোমারের লেখা দুটো মহাকাব্য কি কি? একটা ইলিয়াড আর একটা ওডিসি। এই ওডিসি হচ্ছে গিয়ে এই যে ওডিসিয়াস বা ইউলিসেস, এর একটা ভ্রমণ কাহিনী। মানে ট্রয়ের যুদ্ধ হয়ে যাওয়ার পর, ট্রয়ের যুদ্ধ নিয়ে তোমরা জানো ইলিয়াড তৈরি হয়েছে। এবার ট্রয়ের যুদ্ধ হয়ে যাওয়ার পর তারই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সেনাপতি, তার নাম হচ্ছে ইউলিসেস। সে কি করছে, সেই যে ট্রয় থেকে যখন ফেরত আসছে, কোথায় না তার নিজের রাজ্যে। তার নিজের রাজ্যের নাম হচ্ছে গিয়ে ইথাকা। সে ইথাকা একটা আইল্যান্ড, কোথায় না করিন্থিয়ান গালফ, যেটা মানে করিন্থ উপসাগর, যেটা সেইখানের একটা দ্বীপ হচ্ছে গিয়ে ইথাকা। সেই ইথাকা একটা ব্যারেন আইল্যান্ড বলতে পারি, বা মানে মনুষ্য বসতি আছে অবভিয়াসলি, কিন্তু একটু বারবারিক টাইপের বা একটু আনসিভিলাইজড সেখানকার পপুলেশন আমরা বলতেই পারি। তো সেইখানটাই আসছেন ফিরে কে না আমাদের এই ইউলিসেস। ঠিক আছে, এই ইউলিসেস রাস্তায় আস্তে আস্তে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্সের সামনাসামনি হন। তিনি প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এবং তাতে করে তার নলেজ প্রচন্ড বৃদ্ধি পায়। যেমন করে আমি বলতে পারি, একটা সাইক্লোপ নামক একটা দৈত্যের সাথে তার কাউন্টার হয়েছিল, সার্সি নামক একটা উইচের সাথে তার কাউন্টার হয়েছিল, তারপরে তার জাহাজ ডুবি হয়ে যায়, সে একাকী সমুদ্র সাঁতার দিয়ে এসে ফিজিয়ান যে দ্বীপটা রয়েছে ফিজিয়ানদের, সেই দ্বীপে এসে উপস্থিত হয়। এইরকম প্রচুর প্রচুর কিন্তু এক্সপেরিমেন্ট তার সাথে, মানে এক্সপেরিমেন্ট বলা ভুল, অ্যাকশন বলা যায় একদম রীতিমতো, সেইগুলো কিন্তু ঘটেছিল। তো সেই যে ইউলিসেস, স্বাভাবিকভাবেই সে ওইখান থেকে আসবার পর, যুদ্ধ থেকে, একে তো 10 বছর ব্যাপী ট্রয়ের যুদ্ধ, তারপর 10 বছর ধরে সেই যে রিটার্ন জার্নি, তাতে করে কি হবে, তার একটা মানে জ্ঞানের প্রতি যে খিদা, সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে এবং সে কিন্তু তার এই রাজত্ব জিনিস বা শাসন করা এই জিনিসটা কিন্তু তার আর ভালো লাগবে না, সে চাইবে সেখান থেকে বেরিয়ে পালাতে। ঠিক আছে, তো সেটাই আমরা দেখতে পাবো এই কবিতাতে। সে বলছে যে না, আমার ভালো লাগছে না কোনো কিছু, আমার যে ভ্রমণ যাত্রা বা সমুদ্র যাত্রা বলো বা নতুন কোনো কিছু আবিষ্কার বা নতুন জ্ঞানের যে তৃষ্ণা, সেটা আমাকে সম্পূর্ণ ডমিনেট করে রেখেছে। আমি সেটা থেকে কোনো রকম ভাবে নিজেকে ছুটাতে পারছি না বা ছাড়াতে পারছি না, সেটা একটা নেশার মতন তার মধ্যে যেন কাজ করছে। ওকে, তো তাহলে কবিতাটা শুরু করা যাক। আমি লাইন বাই লাইন পড়াচ্ছি এবং মাঝে মাঝে অবভিয়াসলি ব্যাখ্যাটা দেবো। দেখো, লাইন বাই লাইন বলতে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড হয়তো আমি মিনিংটা দিতে পারবো না, তোমরা অবভিয়াসলি ডিকশনারি দেখে নিতে পারো।
কিন্তু আমি ভাবটা যেটা আছে কবিতার সেটা যতটা পারবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, বলছে আমি একটা অলস রাজা। অলস রাজা কেন? কারণ তিনি রাজা হিসেবে যে যে দায়িত্বগুলো সেগুলো তিনি করতে পারগ নন, তিনি অপারগ সম্পূর্ণ, তার কিন্তু এগুলো করতে মোটেও ভালো লাগে না। তো তিনি বলছেন আমি একজন আইডল কিং, এবং এটা লিটল প্রফিট, এটা ইটস অফ নো প্রফিট অ্যাট অল, কোনো রকম প্রফিট নেই, এটাতে কোনো লাভ নেই। রাজা যদি এরকম ভাবে অবস্থায় থাকে, কুড়েমি করে আলসেমি করে দিন কাটায়, তাহলে সেটাতে মতন তো কোনো খারাপ কোনো কিছু নেই, তাই না? বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, স্টিল হার্থ, হার্থ অর্থাৎ চিমনি প্লেস হয় যেখান থেকে আগুন জ্বালা হয়, মানে জ্বালানো হয় ঠান্ডার দেশগুলোতে, যেগুলোতে আগুন জ্বালিয়ে ঘর গরম করার জন্য চিমনিগুলো হয়, সেই চিমনি বা উনুনকেও হার্থ হিসেবে কিন্তু ধরা যেতে পারে। তো বলছে সেটা কেমন স্টিল, থেমে গিয়েছে যেন পুরোপুরি, সরি। তো সেই যে হার্টটা সেটা স্টিল অত্যন্ত, মানে তার যে আগুনটা ভেতরের, সেটা তার জীবন অগ্নি যেটা বলে, মানে আমাদের বলতে পারি যে আমাদের বেঁচে থাকার যে আমাদের ভেতরের যে আগুনটা, সেটা একটা হতে পারে। অথবা আর কি হতে পারে না, সেই যে ঘুরতে যাওয়ার বা সেই যে নলেজ গেইন করবার যে একটা খিদে বা আগুন, সেই খিদার আগুন, সেই হাঙ্গারটা, পারসুয়েশন অফ নলেজ যেটা ব্যাপারটা, সেই যে ব্যাপার, সেই যে আগুনটা, সেই আগুন যে হার্থের আগুনটা, সেইটা যেন স্টিল হয়ে গিয়েছে, থেমে গিয়েছে বলা যায়। among these barren crags, crags means এখানটায় সেই যে ভূমিভাগটা ব্যারেন, অনুর্বর বা সেটা পরিত্যক্ত বলতে পারি, এবং সেটা শিলাময় একটা রকি আইল্যান্ড বলতে পারি। সেই আইল্যান্ডের নাম কি? ইথাকা, ITHACA, ইথাকা, ঠিক আছে। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এবার বলছে যে যেমন সমস্ত দ্বীপটাও এইরকম ব্যারেন, পুরোপুরি লোকজন কেউ তেমন নেই বলেই চলে, খুব কম আর এলাকাও মানে মাটিটাও খুব অনুর্বর, তার সাথে সাথে কি আমার যে ওয়াইফটা সেও কিন্তু অত্যন্ত এজেড, বয়স্ক। এবার অবভিয়াসলি 20 বছর ধরে সে যুদ্ধ করলো, ফেরত আসলো, তো স্বাভাবিকভাবে বয়স তো হবেই। বউয়ের বয়স তো, তার বয়স বাড়েনি, বউয়ের বয়স বাড়বেই স্বাভাবিকভাবে। কিন্তু যাই হোক, সেটা কিন্তু মানে এটা একটা ফেমিনিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু এটা কিন্তু খুব বাজে রকম একটা ইন্ডিকেশন করে, কিন্তু সেদিকটাতে আমরা যাব না অতটা। কি বলছে? আই মিট অ্যান্ড ডোল, মিট অ্যান্ড ডোল মানে আমি ওয়ে করি এবং ডেলিভার করি। এবার মাপা এবং করে, তাহলে কি জিনিসপত্র বিক্রি করেন রাজা হিসেবে? না, ওই বলে না, দেখবে ওই আমাদের কোর্টে যে মূর্তি দাঁড়িয়ে থাকে গান্ধারী, যার হাতে তুলাদণ্ড থাকে, দাড়ি পাল্লাতে মাপেন, মানে কি তার কাজ কি এখানটাই ওজনটা যেন এদিক ওদিক যেন কোনো কিছু না হয়, যাতে সমান সমান থাকে, মানে কানুন কি তারাজু যেটা বলে, সেইখানটায় সেই তারাজুর কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে সেখানে তিনি আইনকে বা ন্যায় বিচার করেন, যেটা কাজ রাজামশাইয়ের যে কাজটা থাকে সাধারণত সেই কাজটা তিনি করেন। তো আই মিট অ্যান্ড ডোল সেই জন্য বলা হচ্ছে। এবং সেটা কি বলছে? আনইকুয়াল লজ, তো লটা আনইকুয়াল কেন এখানটাই? মানে আইন বা ন্যায় তিনি দেন সেটা কিন্তু আনইকুয়াল, সেটা কিন্তু অসম বা সুষম নয়, বিষম। কেন সমতা নেই? কেন আইন, আমি যখন আইনের চোখে তো সবাই সমান, সবাইকে আমি সমান রকম আইন দেবো না। এখানটাই বলতে হয় যে এই ব্যাপারটাতে একটা যেমন অন্যরকম ভাবে ভাবতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি কাজ করে, যেটা হোয়াইট ম্যানস বার্ডেন বলে একটা পরিচিত। মানে যারা এই যে রেস, যারা ইংল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজে যারা বিলং করে, তাদের মানে তারা যখন ঔপনিবেশিকতাবাদ যেটা ইম্পেরিয়ালিজম, তারপরে হচ্ছে কলোনিয়ালিজম, যে এই ব্যাপারগুলো সেইটা যখন শুরু করেছিল এবং তারা যখন উপনিবেশ স্থাপন করতে শুরু করে, তারা কি করতো না, আমরা যারা মানে আমাদের উপরে, আফ্রিকানদের উপরে, আমেরিকাতে ইভেন, তারা কি করেছিল? কলোনি স্থাপন করেছিল এবং তাদেরকে নিগ্রো হিসেবে তো বলতোই, যাই হোক সেগুলো তো আলাদা গায়ের কালারের উপরে। এছাড়া বলতো যে এরা তো ব্ল্যাকম্যান, এদেরকে আমাদেরকে শিক্ষিত করতে হবে, আমাদের সুসভ্য বানাতে হবে, এরা অসভ্য রয়েছে, মানে আমরা তাদের কাছে অসভ্য ছিলাম। তাদের কালচারটা একমাত্র সভ্য কালচার, সিভিলাইজড কালচার, বাদ বাকি আমরা সবাই আনসিভিলাইজড। তো সেই হিসেবে তারা ভাবতো যে তাদের যেন একটা বার্ডেন, বোঝা, আমাদেরকে শিক্ষিত করা। হোয়াইট ম্যানস বার্ডেন কথাটা এসেছিল আফ্রিকানদেরকে এবং আমাদের ইন্ডিয়ানদেরকেও সুশিক্ষিত সুসভ্য বানানোর জন্য। তো সেই যে ব্যাপারটা, তো এই ক্ষেত্রে আমরা সেই দিকটা দিয়ে বলতে পারি যে লটা যেটা, সেই এই ব্যাপারটাও রয়েছে, আনইকুয়াল লজ এর ব্যাপারটা তারা দিচ্ছে, মানে সেটা যেন মানে দিয়ে আমাদেরকে বাধিত করছে। উই আর অবলাইজ টু গেট দ্যাট, ভেরি মাচ লাইক দ্যাট। তো এবার এছাড়া বলতে গেলে আর একটা আমরা বলতে পারি একটা উপমা দিই।
মাকড়সার জাল যে হয়, মাকড়সার জালে কি হয়, যখন কোনো ছোট পোকামাকড় পড়ে তখন সেই জালের মধ্যে কিন্তু সে আটকে যায়। কিন্তু যদি একটা পাখি মাকড়সার জালে পড়ে, সে কি আটকে থাকে? সে আটকে থাকে না, বেরিয়ে যায়। মানে কি, আইন হচ্ছে গিয়ে এই জালের মতন। যারা ছোট ছোট মানুষ হয়, সাধারণ লোক, তারাই এই আইনের জালে পড়ে। আর যারা বড় বড় নেতা মন্ত্রী, বড় বড় আমলা, তারপরে বড় বড় টাকাওয়ালা লোকজন যারা হয়, সমাজের উঁচু মাথা, তারা কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু খুব বুঝতে হবে, এই আনইকুয়াল লস, এই ব্যাপারটা বোঝার ক্ষেত্রে। আইনটা আনইকুয়াল, সবার জন্য সমান নয়। যার তেল আছে তার আইন, সে আইনকে নিজের পকেটে রেখে চলে, আর যার কোনো কিছু নেই সে আইনের খপ্পরে পড়ে। তো যাই হোক, কি বলছে, আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস। এই যে স্যাভেজ রেস কথাটা, মানে এই যে নিজের প্রজাকে দেখো, অপমানের কত রকম অপমান, যে সে তার নিজের প্রজাদেরকে নিজে ভালো করতেই পারতো, করতে পারেনি, তা সত্ত্বেও উল্টে বলছে তারা স্যাভেজ রেস, একটা বর্বর জাতি, তাদেরকে আমাকে সুসভ্য করতে হবে। আরে বাবা, তোমার নিজেরই কোনো কোয়ালিটি নেই, কিন্তু তার সত্ত্বেও তুমি বড় বড় বক্তৃতা দিচ্ছ। তাও মেনে নিলাম, ঠিক আছে, স্যাভেজ রেসকে আমাকে আনইকুয়াল লস সার্ভ করতে হয়, এই সমস্ত বর্বর লোকজনকে আমাকে ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হয়, ন্যায় অন্যায়ের বিচার করে দিতে হয়। তারপরে বলছে, এবার তাদের পরিচয় দিচ্ছে কেমন, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। এটা কিন্তু একটা ক্লাইম্যাক্সের উদাহরণ। বলো তারা কি করে, জমা করে, মানে ওই স্টোরের ব্যবসা, যেটা জিনিসপত্র যখন কম দাম থাকে একসঙ্গে গিয়ে হিমঘরে ভরে দিল, তারপরে যখন হচ্ছে গিয়ে যখন দাম টাম পাচ্ছে তখন ছাড়ছে, এই যে স্টোরেজের ব্যবসা। বা এই ব্ল্যাক হোর্ডিং, মানে হচ্ছে গিয়ে কালো ব্যবসা, যেটা এই সমস্ত কাজ করে। অ্যান্ড স্লিপ, ঘুমায়, ফিড করে, খায় দায়, অ্যান্ড নো নট মি, তারা আমাকে একটুও চেনে না। মানে আমি তাদের কাছে, আমি যে একটা এত বড় মানুষ, আমার এত কোয়ালিটি, এত কিছু আছে, কিন্তু তার সত্ত্বেও তারা আমাকে কিছু চেনে না। মানে নিজের সুনাম গাইতে পুরো ব্যস্ত, নিজের ঢাক নিজে পেটাচ্ছে। তারপর কি বলছে, তো তারা আমাকে কেউ চেনে না, আমি কি জিনিস আমাকে জানেই না এরা, কি আমি এত বড় একজন যোদ্ধা, এত বড় একজন এক্সপ্লোরার, কিছু জানে না আমাকে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। তো বলছে আমি, আমার মধ্যে এই যে ট্রাভেলের প্রতি যে একটা আকর্ষণ, সেটা থেকে আমি কোনোভাবে রেস্ট পাবো না, আমি শান্তি নেই, এটা আমাকে না গেলে আমি পারবো না সেটা থাকতে। একটা কবিতা ছিল, কবিতাটার লাইনটা ঠিক মনে পড়ছে না, আমাদের একটা ওয়ান্ডার থার্স্ট নামক একটা কবিতা ছিল, ক্লাস 9 না 10 আমাদের সময়, ভুলে গিয়েছি। যাই হোক, সেখানেও এরকম ব্যাপার ছিল, মানে বা বর্তমানে একটা সিলেবাসেও একটা রয়েছে এরকম, আই ক্যানট অ্যাভয়েড দ্য কল অফ দ্য সি, দ্য স্টার, এরকম কি যেন একটা কবিতা, সেখানে সমুদ্রে যাত্রার কবিতাটা মেসফিল্ডের লেখা, আই থিঙ্ক একটা কোনো কবিতা আছে, সি ফিভার আই থিঙ্ক, হ্যাঁ পড়ে দেখতে পারো, নিচু ক্লাসে আছে, 7, 8 কি 9 এরকম। তো যাই হোক, তারপরে কি বলা হচ্ছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। বলছে আমি এই রেস্ট থেকে যেমন ট্রাভেল থেকে রেস্ট নিতে পারবো না, তেমনি আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এখানটাই একটা রেফারেন্স রয়েছে টু দ্য ওয়াইন। এবার প্রাচীনকালে জানোই কিভাবে ওয়াইন বা মদ তৈরি করা হতো, যে সমস্ত পদ্ধতিতে। তো যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হতো, সে আঙুর থেকে হতে পারে বা বার্লি থেকে, যেমন হুইস্কি তৈরি করা হতো, সেইগুলোকে পচানোর ফলে তলায় কি হয়, কাঁতের মতন যেটা জমা হয়, সেডিমেন্ট টাইপের। তো উপরের যে মদটা, সেটা যেমন একটা পিউরিফাইড জিনিস, সেটাকে খাওয়া হয়, তার সাথে সেই যে নিচের সেডিমেন্টটা জমে অনেক দিন থাকবার ফলে, সেই সেডিমেন্টটা পান করলে কিন্তু আরো বেশি পরিমাণে নেশাটা হয়। তো সেটাই বলছে আমি সম্পূর্ণটা, মানে এখানটাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঘরে বাইরে যে উপন্যাসটা আছে, সেইখানটার একটা খুব সুন্দর লাইন ছিল, আটি থেকে খোসা কোনো কিছুই বাদ দেওয়া যায় না, সমস্ত কিছুই মানে খেয়ে ফেলতে হয়। তো ঠিক তেমনই জীবনটাকে সম্পূর্ণ আটি থেকে খোসা অব্দি কিচ্ছু ফেলা যাবে না, সম্পূর্ণটাই গ্রহণ করতে হবে। তো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, একদম সেই নিচ অব্দি, লিজ অব্দি আমি জীবনটাকে মানে সম্পূর্ণ কনজিউম করতে চাই। তারপরে অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সবসময় আমি খুব এনজয় করেছি, যখনই জার্নিতে গিয়ে বেরিয়েছি সবসময় দারুণ এনজয় হয়েছে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, তেমনি যতটা আনন্দ করেছি তেমন ততটা কষ্টও করেছি, সাফারিংও এসেছে। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, হ্যাঁ এমন হতে পারে আমি বন্ধুদের সাথে, যখন আমার কমরেডসদের সাথে, আমার কো পাইলট বলা ভুল, কো মেরিনার্স যারা রয়েছে তাদের সাথে আমি যেমন এনজয় করেছি, তেমনি হচ্ছে গিয়ে কি না, উইথ দোজ দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসে তাদের সাথে, অ্যান্ড অ্যালোন, একা যখন ছিলাম তখনও কষ্ট করেছি, আনন্দ করেছি, দুটোই করেছি। কেমন কেমন এখানটা উদাহরণ দিয়ে রাখি, এই নভেল, এই যে পোয়েমটাই পড়তে গেলে আরো যখন উঁচু ক্লাসে পড়বে, এই কবিতাটা কিন্তু আছে, তখন জানতে গেলে জানতে পারবে।
যে তার কমরেডসদের সাথে যখন ছিল, বন্ধুদের সাথে, তখন তার সাথে হচ্ছে গিয়ে কাউন্টার হয়েছিল কার না, ওই সার্সি নামক একটা উইচের কথা বললাম, যে সেই উইচটা যে তার সমস্ত বন্ধুদেরকে শুয়োর বানিয়ে দিয়েছিল। আর একটা কি সাইক্লোপ যে দৈত্য, সেই দৈত্যর সাথে তার অ্যাকশন হয়েছিল একটা, বলতে পারি। আর একা একা সে একবার ওই তার জাহাজডুবি হয়ে যায়, সে সাঁতরে সাঁতরে ফিজিয়ান যে আইল্যান্ড রয়েছে, সে ফিজিয়ানদের সেই আইল্যান্ডে এসেছিল, সেটা কিন্তু তার একা একা একটা জার্নির উদাহরণ বলতে পারি। ঠিক আছে, তারপরে বলছে অন শোর, মানে কোথায় কোথায় সে আনন্দ করেছে বা দুঃখ করেছে এগুলো বলছে। অন শোর, ডাঙাতে যখন ছিলাম তখনও, বেলাভূমিতে। অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেইনি হায়ারেজ নেক্সট দ্য ডিম সি। তারপরে কি বলছে, যে যখন ওই স্কাডিং ড্রিফটস অর্থাৎ হাওয়া যখন ছেঁড়া ছেঁড়া মেঘগুলোকে বয়ে নিয়ে যায়, মানে হুড় করে যখন মেঘগুলো উঠতে থাকে, প্রচন্ড স্টর্মি ওয়েদারের কথা বলা হচ্ছে, ঝড়, এবং দ্য রেইনি হায়ারেজ মিনস একটা কনস্টেলেশন, একটা তারামণ্ডলী, যেমন সপ্তর্ষি মণ্ডল, ক্যাসিওপিয়া এরকম, যেমন বা কালপুরুষ যে নক্ষত্রমণ্ডলীগুলো রয়েছে, সেইরকমই একটা নক্ষত্রমণ্ডলী হচ্ছে গিয়ে হায়ারেজ। এবং হায়ারেজ যখন আকাশে ওঠে সেই সময় কিন্তু বৃষ্টি হয়, মনে রাখতে হবে। ঠিক আছে, মানে বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করে এই যে তারামণ্ডলী, এইটা। ঠিক আছে, তো সেটা কি বলছে, অর্থাৎ হায়ারেজ মানে প্রচন্ড বৃষ্টি, তার মানে কি এটা বুঝিয়ে দেওয়া হলো, সে সমুদ্রের বৃষ্টি মানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি, ডাঙার বৃষ্টির থেকেও কিন্তু সমুদ্রের বৃষ্টি অনেক ভয়ঙ্কর হয়। তো এই যে হায়ারেজ এবং স্কাডিং ড্রিফটস এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো, সে সামুদ্রিক ঝড়জল হোক, প্রচন্ড ঝড় বৃষ্টি হোক, যেমন পরিস্থিতি হোক না কেন, আই উইল নট কনসিডার ইট, আমার এটা কোনো রকম কনসিডারেশনে পড়বেই না, আমি বেরোবই। তো তারপরে বলছে নেক্সট দ্য ডিম সি আই অ্যাম বিকাম আ নেম, আমি একটা নাম হয়ে গেছে, মানে ইউলিসেস ও একটা যেন ব্র্যান্ড, একটা নিজের মানে আবার সুনাম করছে, যে আমি তো একটা অত্যন্ত সুনামি, অত্যন্ত হচ্ছে গিয়ে নামি দামি লোক যাকে বলতে পারি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, সবসময় কি না আমি একটা হাংরি হার্ট, এখানে হাংরি বলতে মনটা তার ক্ষুধার্ত কিসের জন্য, খাবারের জন্য নয়, কিন্তু জ্ঞানের জন্য, নলেজ অ্যাকোয়ার করার জন্য। ঠিক আছে, হাংরি হার্ট, তো তার জন্য আমি সবসময় রোম করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক জেনেছি, অনেক দেখেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, অনেক লোক এবং তাদের বিভিন্ন আদব কায়দা, এরকম আমি প্রচুর শহর দেখেছি। ক্লাইমেটস, বিভিন্ন রকম আবহাওয়া দেখেছি। কাউন্সিলস, পারিষদবর্গ দেখেছি। গভর্নমেন্টস, বিভিন্ন সরকার দেখেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমাকে কিন্তু তারা কেউ অপমান করেনি, আমি যথেষ্ট নামি দামি একজন ব্যক্তি, এবং আমাকে কিন্তু কি করেছে না, সবাই অনার করেছে, সম্মান করেছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এবং পিয়ার্স অর্থাৎ মাই কমরেডস, মাই ফ্রেন্ডস, তাদের সাথে আমি কি করেছি, ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, যুদ্ধের যে ডিলাইট, আনন্দটা, সেটা আমি পান করেছি, মানে ট্রয় যুদ্ধের কথাটা বলা হচ্ছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়, কোথায়, সেই দূরে ট্রয় যে নগরী, ট্রয় নগরীতে রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি, প্রচন্ড বাতাসবহুল যে একটা রাজ্য বা দেশ, সেইখানটায় আমি যখন যুদ্ধ করেছি, সেই যুদ্ধে জয় করে সেই জয়ের কিন্তু স্বাদ আমি উপভোগ করেছি বলতে পারি। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই আমি থামাচ্ছি। এরপরের যে পোর্শনটা আমি অ্যাড করব, সেটা আমি আমার যারা স্টুডেন্ট অফলাইন ব্যাচ রয়েছে তাদেরকে পড়ানোর সময় আমি সেটা শুট করব, সেটা কিন্তু আমি তোমাদের এখানে অ্যাড করে দেবো।